অভিব্যক্তি চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে নোটটা যখন পাবে তখন পড়তে ইজি হবে। অভিব্যক্তি বা ইভলিউশন কী দিয়েছে এখানে? মন্থর ও পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে সরল সত্তা জটিলতর পর্যায়ে পৌঁছায়, এই পরিবর্তনই হলো অভিব্যক্তি। আচ্ছা, মন্থর ও পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে সরল সত্তা, যেমন প্রথমে আমরা ইউনিসেলুলার অর্গানিজম ছিলাম, তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লেক্স হতে হতে আমরা আজকের যেই হিউম্যান বিংস আছে তারা সবাই কি মাল্টিসেলুলার অর্গানিজম বা ইউক্যারিওটস। ঠিক আছে, তো তাদের মধ্যে এত কমপ্লেক্সিটি এলো কীভাবে এসছে? যুগের পর যুগ তারা কি তোমার প্রকৃতির সাথে নিজেদের যখন অ্যাডজাস্ট করতে যাবে তখনই তাদের মধ্যে এই অ্যাডজাস্ট করার জন্য তাদের মধ্যে সেই রকম পরিবর্তন গ্র্যাজুয়ালি হতে থাকে। তো এটাকেই আমরা বলবো অভিব্যক্তি। তা আবার ডেফিনেশনটা পড়ি। মন্থর ধীরগতিতে এবং পর্যায়ক্রমিক মিন্স গ্র্যাজুয়ালি পরিবর্তনের ফলে সরল সত্তা জটিলতর পর্যায়ে পৌঁছায়। জটিলতর পর্যায়ে পৌঁছাতেই হবে, কারণ প্রকৃতি ধীরে ধীরে জটিলতর হচ্ছে, তার সাথে মানিয়ে নেওয়ার জন্য অর্গানিজমকে জটিলতর পর্যায়ে পৌঁছাতেই হবে। নাহলে কী হবে? ডারউইন বলেছিল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিট থাকবে সেই প্রকৃতির সাথে মানিয়ে নিতে পারবে। তো সেই জন্যে যে পরিবর্তন হয় তাকে আমরা বলি অভিব্যক্তি। তারপর আসছি অ্যাবায়োজেনেসিস। জীবনের উৎপত্তি অজীবজাত বস্তু থেকে উৎপন্ন হয়েছে। অজীবজাত মিন্স ইনঅর্গানিক সাবস্টেন্স, যেমন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। ঠিক আছে, তা নিয়ে বিভিন্ন মতবাদ আছে, যেটা আমরা পরে পড়ব। তারপর বলছে কি বায়োজেনেসিস মিন্স অর্গানিক সাবস্টেন্স। জীবনের উৎপত্তি পূর্বের অস্তিত্ব কোনো প্রাণের থেকে উদ্ভব হয়েছে। ঠিক আছে, নেক্সট যাচ্ছি। কোয়াসার্ভেট হচ্ছে লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এমন একটি সত্তা যাতে কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ থাকে। যেমন আমাদের মধ্যে হিউম্যান বিংসের মধ্যে কোষের মধ্যে কী থাকে? PLP, প্রোটিন, লিপিড, প্রোটিন। এটা একটা ত্রিস্তর। বা এমনিতে যদি আমি যে কোনো অর্গানের কাছে মানে অর্গানের রেসপেক্টে যদি বলি তাহলে কি থাকবে? অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ত্রিস্তর থাকে। কিন্তু বিবর্তনের প্রথম দিকে এইরকম 3টি স্তর ছিল না, যার মধ্যে ছিল কি দ্বিস্তরীয় আবরণ। ঠিক আছে, ওটাকে আমরা বলি কোয়াসার্ভেট। নেক্সট দেখছি মাইক্রোস্ফিয়ার। অর্ধভেদ্য পর্দা বেষ্টিত প্রধানত প্রোটিনের একটি গঠন হচ্ছে মাইক্রোস্ফিয়ার। ওকে, তো এখন আমরা দেখব ইয়ন এরা। এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে সময়ের একটা সময়ের ইউনিট বলতে, যেমন ধর আমরা জানি কি মিনিট, আওয়ার, তারপর আওয়ার থেকে বড় হচ্ছে কি উইক। ঠিক আছে, উইক থেকে বড় হচ্ছে মান্থ, এর থেকে বড় হচ্ছে ইয়ার। তো এরকম করে সব থেকে বড় হচ্ছে ইয়ন। ঠিক আছে, তারপর হচ্ছে এরা। ঠিক আছে, এরপর হচ্ছে পিরিয়ড, তারপর হচ্ছে ইপক বা ইপচও বলতে পারি এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃতপক্ষে সময়ের একটা সিকোয়েন্স। তো সবচেয়ে ছোট হচ্ছে ইপচ বা ইপক, আর সবথেকে বড় হচ্ছে ইয়ন। এই সিকোয়েন্সটা মনে রাখবে, এটা পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তারপর দেখছি এই যে পিরিয়ড, ইপক সবগুলি দেওয়া আছে এখানে। জীবাশ্ম এগুলি পড়েছিলাম। লুপ্ত সংযোজক বা মিসিং লিঙ্ক আমরা যেমন পড়েছিলাম আর্কিওপটেরিক্স, তার বিক বা ঠোঁটটা ছিল পাখির মতো, ডানা ছিল পাখির মতো, তারপর রেপটাইলসের মতো তোমার হাত পা ওগুলো ছিল। তো ওগুলো হচ্ছে মিসিং লিঙ্ক। ঠিক আছে, এবার আমরা দেখব পেলিও অন্টোলজি। পেলিও অন্টোলজি হচ্ছে যে শাস্ত্র জীবাশ্ম নিয়ে আলোচনা করে তাকে আমরা বলি পেলিও অন্টোলজি। জীবাশ্ম মিন্স ফসিলস। তো এবার তাদের মধ্যে উদ্ভিদ জীবাশ্ম হতে পারে, প্রাণী জীবাশ্ম হতে পারে। তো উদ্ভিদ জীবাশ্ম নিয়ে যারা আলোচনা করে তাদেরকে বলে পেলিও বোটানি, আর প্রাণীদের জীবাশ্ম নিয়ে যেটাকে আলোচনা করে তাদের বলছি আমরা পেলিও জুলজি। তো অ্যানালগাস অর্গান বলছে কি যে সমস্ত অঙ্গ কাজের ভিত্তিতে এক কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা।
যেমন ধরো মথ, ঠিক আছে, মথ বা প্রজাপতির ডানা, আর যদি একটা পাখির ডানার সাথে আমি কম্পেয়ার করি, তারা একই কাজ করছে, মানে উড়তে সাহায্য করছে, কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা। সেম ওয়েতে যখন আমি হোমোলোগাস অর্গানের কথা বলবো, তারা যে সমস্ত অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে এক, কিন্তু কাজের ধরন আলাদা। যেমন আমাদের হিউম্যান বিংসের হাত, তার সাথে যদি আমি অন্য আরেকটা ম্যামাল যেমন বাদুড়ের হাতের সাথে তুলনা করি, তো বাদুড়ের হাত যা বাদুড়ের ডানা, যেটা অ্যাকচুয়ালি ছিল কি বাদুড়ের হাত, সেটা হয়েছে কি বাদুড়ের স্কিনটা লম্বা হয়ে হাতের সাথে অ্যাটাচ হয়ে এটা ডানার রূপ নিয়েছে। তো আমাদের হিউম্যান বিংসের হাত আমাদেরকে বিভিন্ন রকমের মুভমেন্ট বা ডেইলি লাইফ ওয়ার্ক করতে হেল্প করে। সেই জায়গায় বাদুড়ের যে হাতটা আছে, যে বোনটা আছে, সেটা ওকে উড়তে সাহায্য করে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গের মধ্যে ডিফারেন্স। এখন দেখছি লুপ্তপ্রায় অঙ্গ। লুপ্তপ্রায় অঙ্গ হচ্ছে উন্নত প্রাণীদের কর্মহীন উন্নত গঠনের অঙ্গ, যেগুলো অভিব্যক্তির সপক্ষে যুক্তি দেয়। যেমন আমাদের অ্যাপেন্ডিক্স, এটা মানে কোনো এক সময় লেজ বা ওইরকম ছিল, তার সপক্ষে একটা যুক্তি দেয় যে আমরা হিউম্যান বিংসরা হয়তো বানর থেকে এসেছি, ওই একটা প্রমাণ, সেটা হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। তারপর আসছি ভ্রূণবিদ্যা, অ্যাম্ব্রিওলজি, যে স্বাস্থ্য ভ্রূণের বিকাশ সম্পর্কে আলোচনা করে তাদেরকে ভ্রূণবিদ্যা বলে। এখন আমরা দেখছি ডারউইনবাদ। সরল প্রকৃতির জীব থেকে জটিল প্রকৃতির জীব সৃষ্টি হওয়ার ডারউইনের মূল্যবান তত্ত্বকে বলা হয় ডারউইনবাদ। তো আমরা জানি ডারউইন এই সম্পর্কে একটা মতবাদ বলেছিল কি, সারভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিট থাকবে, যার ফিটনেস থাকবে, মিনস এখানে ফিটনেস বলতে বলা হচ্ছে কি যে পরিবেশের সাথে মানিয়ে চলতে পারবে সেই টিকে যাবে, এটাই হচ্ছে সারভাইভ। এবং ডারউইন এই মতবাদটা কোন বইয়ে দিয়েছিল? বইটা হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে। তারপর দেখছি অ্যাটাভিজম। অ্যাটাভিজম কি? কোনো প্রাণীর মধ্যে পূর্বপুরুষের কোনো চরিত্র হঠাৎ ফুটে উঠলে একে বলে অ্যাটাভিজম। অ্যাটাভিজম ওই ব্যক্তিকে সমর্থন করে, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি, এখানে কিছু এমসিকিউ আছে। এই এমসিকিউ আমি যা যা বলেছিলাম তা থেকেই হয়ে যাবে, এবং এক্সট্রা কিছু আছে যেগুলি টু দ্য পয়েন্ট 1 মার্ক হিসেবেই তোমাকে শিখতে হবে, ঠিক আছে। আমি নেক্সট চলে যাচ্ছি কিছু এক্সপ্লেনেশন পয়েন্টে, যেগুলি 1 মার্ক 2 মার্কের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। এখানে কিছু 1 মার্কের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে দেওয়া আছে এই যে ডারউইন রচিত পুস্তকের নাম কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। কোনো কোনো বইয়ে তোমার শুধু এতটুকু লেখা থাকে দ্য অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে। বাকি জায়গাটা দিলেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর বিভিন্ন রকমের মতবাদ, যেমন ওপারেন ও হেলডেনের মতবাদকে কী বলা হয়? রাসায়নিক বিবর্তনবাদ। এইসব কিছু টু দ্য পয়েন্ট আনসার তোমাকে 1 মার্কের জন্য শিখতে হবে। যেমন এখন বলেছিলাম আর্কিওপটেরিক্স কোন দুটি জীবের সংযোজক প্রাণী? সেটা হচ্ছে সরীসৃপ ও পাখির সংযোজক প্রাণী, ঠিক আছে। এটা অনেকটা মিসিং লিঙ্কের সাথে জড়িত। নেক্সট আমরা চলে যাচ্ছি এই যে 2 মার্কের কোশ্চেনগুলো। এখানে কি বলেছে? জীব সৃষ্টি সম্পর্কে ওপারেন ও হেলডেনের মতবাদ কী ছিল? তো এখানে কি বলেছে? ওপারেন ও হেলডেনের মতবাদকে রাসায়নিক বিবর্তনবাদ বলে। তাদের মতে পৃথিবীর আদিম পরিবেশে সৌর বিকিরণ, তড়িৎ ঝটিকা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং তেজস্ক্রিয়তার কারণে তাপ শক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মি প্রভৃতির প্রভাবে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থগুলির মধ্যে বিক্রিয়া ঘটে, ক্ষুদ্র জৈব অণু সৃষ্টি হয়। মেইনলি এটাকে আমি কেমিক্যাল ইভলিউশন বলতে পারি। যেমন আমরা জানি কি, আমরা ক্লাস 10-এ থাকতে পড়েছিলাম যে কার্বন যে কম্পাউন্ডটা আছে, কার্বন যে ইয়েটা আছে, ম্যাটারটা আছে, সেটা সব কিছুর মধ্যেই তোমার এজ এ সাবস্টেন্স হিসেবে থাকে। যেমন গ্লুকোজ বলো, বিভিন্ন প্রোটিন বলো, সবগুলোর মধ্যেই কার্বন নেসেসারি। তো আবার ওটা থেকে ধারণা হচ্ছে কি হয়তো ওই কার্বনই কেমিক্যালি রিয়াকশান করে, রাসায়নিকভাবে রিয়াকশান করে যে বিভিন্ন অর্গানিজম তৈরি হয়েছে, ওগুলো প্রথমে তৈরি হয়েছিল, তাদের থেকে দিন দিন ইভলিউশনের কারণে আজকের দিনে আমরা যে হিউম্যান বিংস তৈরি হয়েছি। এটা হচ্ছে ওপারেন ও হেলডেনের মতবাদ।
নেক্সট আমরা চলে যাচ্ছি হট ডাইলিউট স্যুপ। হেলডেনের মতে আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলি সমুদ্র জলে মিশে জীব সৃষ্টির অনুকূল একটি মাধ্যম সৃষ্টি করেছিল। সমুদ্র জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণকে হেলডেন হট ডাইলিউট স্যুপ নাম দেন, এবং এটার সাথে রিসেন্ট একটা রিসার্চও এসছে সামনে যে সমুদ্রের জলের যে স্যালাইনিটি লেভেল, যে লবণাক্ততা আছে, তা আমাদের হিউম্যান বিংসের বেবি যখন মাতৃজঠরে থাকে, মানে মায়ের পেটে যখন থাকে, ওই একটা ফ্লুইডের মধ্যে সে ভাসে, যেটাকে আমরা বলি কি অ্যামনিওটিক ফ্লুইড। যে ফ্লুইডটার মধ্যে বাচ্চাটা সারভাইভ করে, ওই অ্যামনিওটিক ফ্লুইড আর আমাদের যে সমুদ্রের জল, তার স্যালাইনিটিটা ইকুয়াল স্যালাইনিটি আছে, ঠিক আছে। তার থেকেও একটা তোমার অভিব্যক্তির সপক্ষে একটা যুক্তি পাওয়া যায় যে আমরা হয়তো এই সমুদ্র জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণের ফলে আমরা তৈরি হয়েছিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি মিলার ও উরে পরীক্ষাগারে কীভাবে জৈব যৌগ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। মিলার ও উরে আবদ্ধ পাত্রে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন CH4, NH4 এবং H 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখেন এবং তাপ প্রয়োগ করে পাত্রের মধ্যে জলীয় বাষ্পের পরিচালনার ব্যবস্থা করান। এমন অবস্থায় পাত্রের মধ্যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে কয়েকদিন পরে তারা দেখলেন যে কার্বন ব্যবহৃত হয়ে বেশ কতগুলি জৈব যৌগ সৃষ্টি হয়েছে। মিন্স জৈব যৌগ যখনই আসবে কার্বন অবশ্যই থাকবে তার মধ্যে, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি কোয়া সার্ভেট মডেল। কোয়া সার্ভেট মডেল বলেছিলাম কি লিপিড, কার্বোহাইড্রেট ও প্রোটিনের মিলিত রূপ, যা গোলাকার এবং দ্বিস্তরীয় আবরকযুক্ত, ঠিক আছে। এটা আগে ডিসকাস করেছিলাম। তারপর যাচ্ছি মাইক্রোস্ফিয়ার, একটি অর্ধবেদ্য পর্দা বেষ্টিত প্রোটিনের গঠন অংশ। এটি অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন, মিন্স প্রোটিন ভাঙলে তো আমরা অ্যামাইনো অ্যাসিড পাই জানি, ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন। নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন মিন্স ইন ফিউচার হয়তো তার থেকে আমরা ডিএনএ পেতে পারি, এটা একটা ইন্ডিকেশন আমরা পেয়েছিলাম। প্রভৃতি উপজিতমূলক বিপাক দেখাতে পারত এবং অঙ্কুরোদ্গম পদ্ধতিতে বংশবৃদ্ধিতে সক্ষম ছিল। ওকে, নেক্সট যাচ্ছি কোষীয় জীব সৃষ্টির পর্যায়। এই পর্যায়গুলো সিরিয়ালি শিখবে। জৈব রাসায়নিক সংশ্লেষ, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন গঠন, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সংযোগ, নিউক্লিয় প্রোটিনের পর্দায় অন্তর্ভুক্তি, প্রাথমিক কোষীয় জীবের আবির্ভাব, ঠিক আছে। তারপর যাচ্ছে পৃথিবীর বয়সকালকে কীভাবে ভাগ করা হয়েছে। এটা অলরেডি বলেছি যে ইয়ন, এরা, পিরিয়ড ও ইপকে ভাগ করা হয়েছে। এটা কিন্তু ইয়ন সবচেয়ে বড় এবং ইপক সবচেয়ে ছোট, এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট, এবার এদিকে বিভিন্ন এরার নাম আছে, বিভিন্ন পিরিয়ডগুলির নাম দেওয়া আছে, বিভিন্ন ইপকগুলোর নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর যাচ্ছি ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রতিপাদ্য বিষয়গুলি কী ছিল। বিষয়গুলি ছিল জীবের গুণিতক হারে বংশবৃদ্ধি, মিন্স মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে। বাঁচার জন্য প্রতিযোগিতা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, নতুন প্রজাতির উদ্ভব, ঠিক আছে। যোগ্যতমের উদ্বর্তন, যে যোগ্য হবে সেই উদ্বর্তন হবে, সেই বিবর্তিত হয়ে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে, মূলত এটাই বলতে চেয়েছেন। এবং ভেরিয়েশন কথার মানে হচ্ছে দিন দিন আমাদের বডির মধ্যে বা ইমিউন সিস্টেমের মধ্যে যেই চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জটা খুবই দরকার। যদি এই চেঞ্জ না হয় আমাদের কী হবে, ডিফেন্স সিস্টেম বা বডির ইমিউন সিস্টেম তোমার ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে। তো ক্রমাগত বিবর্তনের কারণে দিন দিন যে নতুন রোগ সৃষ্টি হচ্ছে, তার থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন উপাদানের সংশ্লেষণ বডিতে ঘটাতে পারছি, ঠিক আছে। নেক্সট যাচ্ছি মডার্ন সিনথেটিক থিওরি। এটা থেকে বলেছে ডারউইন তত্ত্বের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেক অভিব্যক্তিবিদ ডারউইনের মতবাদকে প্রতিষ্ঠা দানের জন্য এর কিছু সংশোধন করেন। সংশোধিত প্রাকৃতিক নির্বাচন তত্ত্বকে মডার্ন সিনথেটিক থিওরি বলা হয়। এই মতবাদের প্রবক্তারা হাক্সলে, ডবঝনস্কি, মুলার, ফিশার, রাইট, ঠিক আছে। তো এমন কয়েকজনের নাম দিয়ে দেবে, হয়ে যাবে। তারপর বলছি কি অনুকৃতি বা মিমিক্রি।
যেমন আমরা এমন কিছু পোকা দেখতে পাই যারা তোমার জঙ্গলে পাওয়া যায়, বিভিন্ন পাতার মধ্যে পাওয়া যায়, কিন্তু দেখে বোঝা যায় না যে ওগুলি অ্যাকচুয়ালি পাতা নাকি কোনো একটা পোকা, যেটাকে আমরা ক্যামোফ্লেজ বলি। ঠিক আছে, ওই তোমার গিরগিটি কী করে প্রকৃতির সাথে মিলিয়ে রং পাল্টে ফেলে, তো ওটা অনেকটা টাইপের মিমিক্রি। ঠিক আছে, কাউকে নকল করা বা অনুসরণ করা। তারপর হচ্ছে বর্ণগ্রাহ্য বা কালারেশন, যে বিশেষ অভিযোজন কৌশলের ফলে একটি জীব বিশেষ ধরনের বর্ণের সাহায্য নিয়ে নিজের আত্মগোপন করতে পারে, যেমন গিরগিটির কথা বললাম। প্রজাতি কাকে বলে আমরা জানি, জৈব বৈচিত্র্য কাকে বলে জানি। স্পিসিয়েশন, পুরনো কোনো প্রজাতি থেকে 2 বা ততোধিক প্রজাতি সৃষ্টিকে স্পিসিয়েশন বলে। প্রজাতি উৎপত্তির 2টি প্রধান বিভক্তি হলো বিভাজন দ্বারা প্রজাতি উদ্ভব এবং কালক্রমিক রূপান্তরের মাধ্যমে প্রজাতি উদ্ভব। ঠিক আছে, বিভাজন দ্বারা সেপারেট হয়ে গেল এবং কালক্রমিক মানে ধীরে 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 ধীরে, যেমন জিরাফের ঘাড় যেটা, এটা প্রথমে কী ছিল, গাধার মতোই ছিল, ছোটো ছিল, কিন্তু ধীরে ধীরে সে সারভাইভ করতে গিয়ে কী হলো, তার ঘাড়টা ধীরে 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 লম্বা হয়ে গেল। এটা একটা স্পিসিয়েশনের এক্সাম্পল আমরা দিতে পারি। নেক্সট যাই, অ্যালোপেট্রিক প্রজাতি। অ্যালোপেট্রিক প্রজাতি সৃষ্টি কাকে বলে? যখন একটি মিলনের সক্ষম পপুলেশন একাধিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন ভৌগোলিক অঞ্চলে আবদ্ধ হয়, তখন আলাদা আলাদা প্রজাতি সৃষ্টির পথ তৈরি হয়। এইভাবে প্রজাতি সৃষ্টিকে অ্যালোপেট্রিক প্রজাতি বলে। আর সিম্পেট্রিক প্রজাতি কি বলেছে? যখন কোনো প্রজাতি পপুলেশন একই ভৌগোলিক অঞ্চলে বসবাস করা সত্ত্বেও আলাদা আলাদা বাস্তুতন্ত্র আশ্রয় করার জন্য একাধিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে প্রজাতি সৃষ্টি করে, তখন তাকে সিম্পেট্রিক প্রজাতি বলে। তো অ্যালোপেট্রিক প্রজাতি মিনস হচ্ছে, ধরো সে একটা অর্গানিজম, ঠিক আছে, তার যে বংশধররা তারা বিভিন্ন অঞ্চলে সেপারেট হয়ে গেছে, সেপারেট হওয়ার কারণে তারা আলাদা আলাদা অঞ্চলে গিয়ে আলাদা আলাদা নতুন করে প্রজাতির উদ্ভব ঘটিয়েছে। ঠিক আছে, এটাকে আমরা অ্যালোপেট্রিক প্রজাতি বলবো। আর সিম্পেট্রিক হচ্ছে একই অঞ্চলে বাস করছি, কিন্তু এই একই অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গার ইকোসিস্টেম আলাদা হওয়ার কারণে আমরা বিভিন্ন রকমভাবে অ্যাডজাস্ট হতে গিয়ে নতুন নতুন প্রজাতির উদ্ভব ঘটাচ্ছি, সেটা হচ্ছে সিম্পেট্রিক প্রজাতি। ওকে, নেক্সট যাচ্ছি প্যারাপেট্রিক প্রজাতি। প্যারাপেট্রিক প্রজাতি কি? দুটি ভিন্ন কিন্তু সম্পর্কযুক্ত প্রজাতি জীবগোষ্ঠীর মাঝে কোনো ভৌত বাধা বিলুপ্ত হলে দুটি প্রজাতির জীবগোষ্ঠী মেলামেশার সুযোগ পায় ও এর ফলে সংকর প্রজাতির জীব সৃষ্টি হয়। যেমন হাইব্রিড, যেটা মেন্ডেল গাছের ক্ষেত্রে করেছিল, সেটা এখানে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বা জীবগোষ্ঠীর ক্ষেত্রে ন্যাচারালি হচ্ছে। এমন সংকর জাতীয় জীব যখন নতুন প্রজাতি সৃষ্টি করে, তখন তাকে প্যারাপেট্রিক প্রজাতি বলে। ঠিক আছে, তারপর হচ্ছে বিচ্ছিন্নতা বা আইসোলেশন। যে পদ্ধতিতে পপুলেশনের জীবগোষ্ঠী ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে ভাগ হয়ে অবাধ মিলনে বাধাপ্রাপ্ত হয়, তাকে বিচ্ছিন্নতা বা আইসোলেশন বা আইসোলেট করে আমরা রেখে দিই অনেক সময়। ঠিক আছে, যেমন করোনার পিরিয়ডের সময় আইসোলেট করে রেখে দিয়েছিল, কোয়ারেন্টিন যেটাকে বলেছিলাম। তেমন আইসোলেট মানে যে পদ্ধতিতে পপুলেশনের জীবগোষ্ঠী ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে ভাগ হয়ে অবাধ মিলনে বাধাপ্রাপ্ত হয়, মানে ফ্রিলি মুভ করতে পারছে না, তখন তাকে আমরা বলি বিচ্ছিন্নতা বা আইসোলেশন। নেক্সট, এবারে সিবলিং স্পিসিস, উপপ্রজাতি পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল, এগুলো আমরা জানি। তারপর মিসিং লিঙ্ক, অন্তঃপ্রজাতি সংগ্রাম, এগুলো আমরা পড়েছি। গ্যাস্ট্রোলিথ কি? গ্যাস্ট্রোলিথ হচ্ছে কোনো প্রাণীর পাকস্থলী মধ্যস্থ পদার্থ যখন পাথরের রূপ নেয়, তখন তাই গ্যাস্ট্রোলিথ বলে। আমরা কি জানি গ্যাস্ট্রিক জুস কোথায় থাকে? পাকস্থলীতে থাকে। তারপর আমরা যে জানি মেসোলিথিক পিরিয়ড, ঠিক আছে, চালকোলিথিক পিরিয়ড। তো লিথিক পিরিয়ড মিন্স পাথর। তো এই দুটো মিলে হচ্ছে কি পাকস্থলী মধ্যস্থ পদার্থ। পাকস্থলীর মধ্যে কি থাকে? গ্যাস্ট্রিক জুস। ওই গ্যাস্ট্রিক জুস যখন পাথরের রূপ নেয়, তখন আমরা তাকে বলি গ্যাস্ট্রোলিথ। ওকে, নেক্সট, এতটুকু হচ্ছে তোমার অভিব্যক্তির পার্ট। এতটুকু অবধি দেখো, আমি বাকিটা পাঠিয়ে দিচ্ছি।